চলন বিলে মাছ ধরতে গিয়ে একটা ছেলের সাথে যা ঘটলো তা শুনে গা শিউরে উঠবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো। আমি ফারহান আছি তোমাদের সাথে, গ্রাফিক্সেও আমি। আজকের ঘটনা পুরোটা শুনবে, আশা করছি অনেক ভালো লাগবে। তোমাদের মধ্যে কে কে চন্দন বিলের আশেপাশ থেকে ঘটনা শুনছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেউ চন্দন বিলে গেছো নাকি সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের যদি ঘটনা পাঠাতে চাও তাহলে মেইল করো artonath9@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে ঘটনা পাঠাও। আজ আর কথা না বাড়িয়ে ঘটনার দিকে চলে যাচ্ছি। ঘটনা যেমন শুনেছি ঠিক তেমনভাবেই বলার চেষ্টা করছি। আমাদের এই চন্দনবিল এলাকায় একজন ভাই থাকতো, নাম আশরাফ। চন্দনবিল এলাকার মানুষ হয় মাছ ধরার প্রচুর নেশা ছিল। শুধু আশরাফ ভাই নেশা ছিল বললে ভুল হবে, গ্রামের প্রায় বেশিরভাগ মানুষেরই মাছ ধরার নেশা ছিল। তখন আগস্ট মাস, বৃষ্টির ঢল প্রায় শেষের দিকে। তখন একদিন আশরাফ ভাই ও চলন বিলের দিকে যায়। বিলের পাশে একটা খাল আছে। তুলনামূলক বৃষ্টি কমায় খালটা বিল থেকে আলাদা হয়ে গেছে। খালটার মধ্যে ছিল অনেক মাছ। মাছে ভরা ওই খালটি প্রথমে আশরাফ ভাই দেখেছেন। সেই দিন রাতে সে ভাবল কেউ দেখার আগে মাছগুলো ধরে আনতে হবে। আশরাফ ভাই সিদ্ধান্ত নেয় আজকে রাতেই মাছ ধরতে যাবে। তিনি বের হতে হতে প্রায় রাত ৩টা-৪টা বেজে যায়। বাড়ি থেকে একটা হারিকেন নেন, মাছ ধরার থলি নেন, মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ে। আশরাফ ভাইয়ের বাড়িটা চন্দনবিল থেকে খুব একটা দূরেও না। সাহস করে বের হন। কিছু দূর যাওয়ার পর দেখেন তার সামনে কেউ একজন হেঁটে যাচ্ছে। আশরাফ ভাই মনে মনে ভাবলেন, লোকটা কি মাছের কথা আমার আগেই জানলো কিনা। এইভাবে লোকটার পিছু করে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর লোকটা হারিয়ে যায়। তখন আশরাফ ভাই চারপাশে খেয়াল করে দেখে তিনি ভুলে অন্য রাস্তায় চলে এসেছেন। ঠিক তখন থেকে তার ভয় লাগা শুরু হয়। সাহস করে আবার নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান। গিয়ে খালের মধ্যে নেমে ২-১টা করে মাছ ধরা শুরু করেন। ৪-৫টা মাছ ধরে থলির মধ্যে রাখার পর দেখে ২টা মাছ আছে। এমন হচ্ছিল বারবার। মাছ রাখার পর মাছ কমে যায়। এমন অনেকক্ষণ হওয়ার পর ভাবে আজকে আর মাছ ধরবো না, যে কয়টা পেয়েছি ওই কয়টা দিয়েই চালিয়ে নেই। এমনভাবে কি মাছ ধরা যায়? এই বলে জিনিস গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছিল কেউ মাছের ব্যাগটা ধরে টানছে। আশরাফ ভাই যেই পেছনে তাকাতে যাবে এমন সময় পিছন থেকে একটা ছেলে মেয়ে মিশ্রিত কণ্ঠে একজন বলে, পেছনে যাই হোক পেছনে তাকাবি না। কিন্তু আশরাফ ভাই পেছনে তাকায়। তাকিয়ে যা দেখে তা কেউ দেখতে চাইবে না। আশরাফ ভাই দেখে একটা মহিলা অবয়ব। তার চেহারার বিবরণ এমন ছিল, মুখগুলো যেন গলে গেছে, পচা পচা গন্ধ আসছে। চোখগুলো কেউ খুন্তি দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছে। হাতগুলো কালো কুচকুচে। আশরাফ ভাই কি করবে সেই পরিস্থিতিতে? এমন সময় দৌড় দেয়, দৌড়ে বাড়িতে চলে আসে। এসে টিউবওয়েলের পাশ দিয়ে পা ধুচ্ছিল। এমন সময় পিছন থেকে আবার কেউ বলে, তুই মরবি। তখন আশরাফ ভাই দৌড়ে রান্নাঘরে গিয়ে কিছু একটা দিয়ে সেই অবয়বটাকে ঢিল দেয়। এরপর ভাই অজ্ঞান হয়ে যায়। ফজরের সময় তার বাবা মা তাকে অজ্ঞান অবস্থায় পায়। ২-৩ ঘন্টা পর আশরাফ ভাইয়ের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফেরার পর থেকে আশরাফ ভাই পুরো একজন সেন্সলেস মানুষের মতো অস্বাভাবিক আচরণ করতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে গেলেও ডাক্তার কিছু বলতে পারে না। আশরাফ ভাইয়ের মামি বলল একবার কবিরাজকে দেখাই, তারপর দেখি কোনো কাজ হয় কি না। এরপর নাটোরের মধ্যে একজন কবিরাজকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কবিরাজকে বাড়িতে আনা হয়। কবিরাজ আসেন সন্ধ্যার দিকে। ঘরের মধ্যে একটা দাগ কেটে তিনি ওইখানে বসেন আর তার সামনে আশরাফ ভাইকে বসায়। বাড়ির বাকিরা সবাই বাইরে। আশরাফ ভাই আর বাবা মা দরজার ফাঁকা দিয়ে সবকিছু দেখছেন। কবিরাজ প্রথমে তার ঝুলির মধ্যে দিয়ে একটা তেল জাতীয় কিছু একটা বের করেন। এরপর স্টিলের লাঠি বের করেন। তারপর আশরাফ ভাইকে জিজ্ঞেস করলো, একে কেন ধরেছিস? যাই করিস না কেন আমি একে ছেড়ে যাব না। আমাকে ওর শরীর থেকে আলাদা করতে চাইলে তোকেও মারবো। এরপর কবিরাজ ওই লাঠি দিয়ে আঘাত করে। এরপর আবার বলে, কেন ধরেছিস ওকে বল? এরপর বলল, আমার চলতে পথে বাধা দিয়েছে। কবিরাজ বলল, ও মানুষ, তোরা কোন দিক দিয়ে যাওয়া আসা করিস ও কিভাবে জানবে? ভালোই ভালোই চলে যা। এরপর আশরাফ ভাইয়ের মধ্যে থাকা জিন বলল, তুই যা পারিস কর, আমি ওর শরীর থেকে যাব না। তারপর কবিরাজ ওই লাঠিতে আবার একটু তেল ভরায়। এরপর ২-৩ বার আঘাত করে। তখন জিনটা বলে, চলে যাচ্ছি, কিন্তু ওকে বলে দিস আমার ওইদিকে যেন না যায়। এবারের মতো বেঁচে গেল, এরপর আর ছাড়ব না।
এই বলে চলে যায়। তারপর আশরাফ ভাই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। কবিরাজ তাকে একটা তাবিজ দেয় আর বলে, এইটা সব সময় নিজের কাছে রাখবি, আর আমি তোদের বাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছি, এরপর আর কিছু হবে না। এই বলে কবিরাজ ঘর বন্ধ করে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে চলে যায়। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ঘটনা পাঠাতে চাইলে মেইল করো artnath9@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা লিখে পাঠাও। আজ আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।